আমি চেয়েছি মাহফুজ খুব ভালোভাবে মন্ত্রণালয় চালায়, আমি চেয়েছি আপনার সজীব মানে আমাদের আসিফ ভালোভাবে চালাক ওটা, এবং হয়তো তারা চেষ্টা করেছে, ঠিক আছে, তাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ তুলছে, আমি এটা বিশ্বাস করি না প্রমাণ ছাড়া। ডক্টর ইউনূসের কি ব্যর্থতা দেখছেন আপনি? তখন প্রথম ব্যর্থতা হলো ডক্টর ইউনূস শেখ হাসিনার সংবিধান রেখে তার উপদেষ্টা সরকার গঠন করা ছিল মারাত্মক ভুল, যেটা আপনি আমার আগের যে শোগুলো টিভি শোতে বিভিন্ন রকম আমার যে আছে ইউটিউবে, আমি বারবার তাকে বলেছি তাকে পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, যাতে তিনি একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে পারেন। এটা হলো তার মারাত্মক ভুল। 2 নম্বর, তিনি যে ভুল করেছেন পদক্ষেপগতভাবে তিনি জনগণের সঙ্গে কোনো কথা বলেন না। অভ্যুত্থানটা করেছে জনগণ। তিনি কার সঙ্গে কথা বলেছেন? রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন, কথা বলেছেন বিএনপির সঙ্গে, কথা বলেছেন জামাতের সঙ্গে, কিন্তু জামাতের তখন কিন্তু নিবন্ধন ছিল না। তিনি কথা বলেছেন এনসিপির সঙ্গে, এনসিপি তখন কিন্তু রাজনৈতিক দলই না। তো এগুলো তো মারাত্মক ভুল। তো এই ভুলগুলো তো আপনারা সাংবাদিকরা, এটা কি জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে দেখেন আপনি? না, আপনি যে ভাষা ব্যবহার করেন এই ভাষায় ব্যবহার করেন, এগুলো খুব হালকা শব্দ। এটা আপনি কোন ভাষা ব্যবহার? আপনি দেখবেন যে একটা জনগোষ্ঠী একটা গণ অভ্যুত্থান করেছে, এবং সেই গণ অভ্যুত্থানে যেসব তরুণ ছেলেরা নেতৃত্ব দিয়েছে এবং তাদের ইতিবাচক ভূমিকা আপনাকে স্বীকার করতে হবে, এটা তারা করেছে। কিন্তু রাষ্ট্র গঠনের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় প্রথমত নিতে হবে বাংলাদেশের বুদ্ধিজীবী শ্রেণীর, কেমন, তারপরে তার যে প্রধান দায়টা যার কাঁধে এসে পড়বে ডক্টর ইউনূস। আপনি এইভাবেই কথাটা বলেন। ডক্টর ইউনূস হলেন যে উপদেষ্টা সরকারের প্রধান, তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তে উপদেষ্টা সরকার চলেছে, এবং সেখানে যাদের কথা আপনি বলছেন তাদের কতটুকু ক্ষমতা ছিল আমি যতটুকু জানি। অন্যান্য উপদেষ্টাদের কথা আর কি সরকার পরিচালনা হয়নি না, কারণ ডক্টর ইউনূস নিজের মধ্যে চালিয়েছেন। ডক্টর ইউনূস দায়িত্ব তাকে নিতে হবে। আমি যদি উপদেষ্টা সরকারের প্রধান হই, তাহলে অন্য যে যারা এই সরকারের বিভিন্ন উপদেষ্টা ছিলেন তাদেরকে আমি দোষী করবো কেন? এই উপদেষ্টাদের এইভাবে অবহেলার কারণ কি ছিল? সেটা তো আমি ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করবো, কিন্তু আমি জানি না। কিন্তু যেটা হচ্ছে যে প্রশ্নগুলো উঠছে যে তিনি এসে মূলত কিছু সুবিধাগুলো কিছু নিয়েছেন যেটা তার নিজের প্রতিষ্ঠানের জন্য, ফলে এটা তো নিন্দনীয়। ফলে এটা তো জবাবদিহি তিনি করবেন। এটা আমার কাছে ইম্পর্টেন্ট না পলিটিক্যালি, কারণ দেশের সকলেই দুর্নীতিবাজ, সেখানে ডক্টর ইউনূসকে আমি খুব আপনার সুনীতিবাজ ভাবার আমার সুযোগ খুব কম। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো রাজনৈতিক প্রক্রিয়া। তিনি যে সুযোগ সুবিধা নিচ্ছেন এটা কি দুর্নীতির মধ্যে পড়ে? সেটা আপনার বিবেচনা করবেন। আপনার বিবেচনা আমি মনে করি এটা তার না উচিত ছিল না, নৈতিক কারণে। দুর্নীতি না হলো, এমনকি এটা নীতিগত হলো, এটা তার ক্ষমতার অপব্যবহার বলা হয় এটাকে। রাজনীতিতে এটা বলে ক্ষমতার অপব্যবহার। তার নিজের থেকে উচিত ছিল আমি এই সুযোগ আমার অধীনে আমি নেব না, আমি অন্য সরকারের সময় এই সুযোগ নেব। যদি ক্ষমতার অপব্যবহার হয়ে থাকে তাহলে তো এর জন্য ইউনূসকে ভবিষ্যতে কাঠগড়ায় দাঁড়াতে হবে। হতে পারে, আমি তো জানি না। আপনি মনে করেন কিনা যদি ক্ষমতার অপব্যবহার যে করে থাকেন রাষ্ট্রের নীতি নির্ধারক হিসাবে? আমি ব্যক্তিগত শেখ হাসিনা অপরাধ করেছে বলেই তো তার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে। ডক্টর ইউনূস যদি ক্ষমতার অপব্যবহার করে থাকেন, দুর্নীতি করে থাকেন, ক্ষমতার অপব্যবহারই বলছে আপনি, যেহেতু অপব্যবহার শব্দ, সেক্ষেত্রে তার বিচার হওয়া উচিত না? আপনি নিশ্চয় হওয়া উচিত। সেটা আপনার সে জনগণ যদি বিচার করতে চাইবে। আমি বাংলাদেশের বুদ্ধিজীবী আকারে মনে করি আপনি যখন ক্ষমতায় আছেন, আপনার স্বাক্ষরে বা আপনার যে উপদেষ্টাদের স্বাক্ষরে আপনার যেই সুবিধাটুকু আপনি নিয়েছেন, এটা তো নিশ্চয়ই কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট নাকি? আইনের ভাষা শপথ ভঙ্গ তো বলছে না, কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট শপথ ভঙ্গের ব্যাপার না, আমি আপনাকে আইনি ভাষা বলছি। আপনি ক্ষমতায় থাকলে আপনার যে স্বার্থের যে সংঘাত, সেখানে আপনি রাষ্ট্রকে ব্যবহার করতে পারেন না আপনি ব্যক্তিগত স্বার্থের জন্য। তো এই তর্ক তো উঠবে, আমি না তুলে কেউ তুলবে নাকি? তুলবে তো আপনাকে। তো কিন্তু ডক্টর ইউনূসের কাছে আমার যে মূল যে অভিযোগ এটা নয়, মূল অভিযোগটা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় আমরা প্রবেশ করতে পারতাম, সেখানে তিনি অবশ্যই আমাদেরকে একটা হতাশ করেছেন। এই হতাশ করাটা আমি মনে করি এটার একটা রাজনৈতিক জবাবদিহিতা
তো তাকে একদিন দিতে হবে। আপনার টকশোতে একটি বক্তব্য আমি কোড আনকোড বলছি, নাহিদকে বারবার বলেছি, আপনি বলেছেন মন্ত্রণালয় ঠিক মতো চালাতে। কেন বলেছি নাহিদ শুনবে নিশ্চয়ই আমার এই কথা। বলেছি তোমরা যদি মন্ত্রণালয় ঠিক মতো না চালাও তাহলে আগামী দিনে তোমাদের বয়সী কোনো তরুণকে মন্ত্রিত্বের পদ নিতে পারবা না। একটু যদি ব্যাখ্যা, কেন এই আপনার ই তৈরি হয়েছিল? ডেফিনেটলি আপনি আমাদের যদি আজকে দেখুন, আমার একটা কথা খেয়াল করেন, আমি কিন্তু বারবার একটা সাথে ব্যবহার করি গঠন। গঠন মানে কি? আপনি তো তরুণদেরকে তো প্রশিক্ষিত করতে হবে। লিখিত ভাষা আপনি গাঠনিক বলেন অবশ্য। গাঠনিক গঠন দুটোই বলি, হ্যাঁ গাঠনিক বলি, গাঠনিক ক্ষমতা, তখন আমি অবশ্যই থ্যাংক ইউ ভেরি অনেক ধন্যবাদ। এখন আপনি গঠন করতে গেলে আমাকে তরুণদেরকে তো গঠন করতে হবে নাকি? তাহলে একটা তরুণ যার বয়স আজকে 23 বছর, কে 24 বছর, কে 25 বছর, সে যদি একটা মন্ত্রণালয় সঠিকভাবে চালাতে পারে, এটা তো বিরাট একটা অবদান নাকি? খুব সহজ। ফলে আমি নাইতে চেয়েছি, ওটা নিঃসন্দেহে চেয়েছি। আমি চেয়েছি মাহবুব খুব ভালোভাবে মন্ত্রণালয় চালায়। আমি চেয়েছি আপনার সজীব মানে আমাদের আসিফ ভালোভাবে চালাক ওটা, এবং হয়তো তারা চেষ্টা করেছে, ঠিক আছে। তাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ তুলছে, আমি এটা বিশ্বাস করি না প্রমাণ ছাড়া। আমাকে তো প্রমাণ দেখাতে হবে। তো ঠিক আছে, তাদের ব্যর্থতাটুকু হতে পারে, কিন্তু তাদের সাফল্যের যে জায়গাটা সেটা হলো কি, সেটা তাড়াতাড়ি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তবে তো তাকে তো মুছে ফেলতে পারে না রাবার দিয়ে। এবং সেখান থেকে তারা শিখবে অভিজ্ঞতা থেকে, যে তারা এই যে রাজনৈতিক অভিজ্ঞতা ভেতর দিয়ে গেছে, ফলে এখান থেকে তারা শিখবে এবং তাদের অভিজ্ঞতা থেকে অন্য তরুণরা শিখবে। তো আগামী দিনে তো আমার একটা বড় কাজ তরুণ নেতৃত্ব তৈরি করা। আমার তো রাজনীতির মুখ্য জায়গাটা হচ্ছে তরুণ নেতৃত্ব তৈরি করা। আমার তরুণ নেতৃত্ব কি করতে পারে তার তো একটা প্রমাণ আমি 5ই আগস্টে দেখিয়েছি। তাহলে আগামী দিনেও বাংলাদেশকে গঠন করতে হলে আমি যে তরুণদেরকে তৈরি করেছি, নিশ্চয়ই তারা কোনো না কোনো ইতিবাচক ভূমিকা রাখবে।